সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 2020-21 শিক্ষাবর্ষে শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজে যে সমস্ত শিক্ষার্থী তোমরা ভর্তি হয়েছ, সকলকে জানাচ্ছি স্বাগত। আমাদের কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের জানাচ্ছি বিশেষ শুভেচ্ছা। আজকে আমি এই ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, যারা ভর্তি হয়ে পৌরনীতি এবং সুশাসন বিষয়টি নিয়েছ, তাদের একজন শ্রেণী শিক্ষক হিসাবে তোমাদের সাথে আমি আছি এবং তোমাদের সাথে নিয়মিত দেখা হবে। আজকের পৌরনীতি ও সুশাসন বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণা তোমাদের দিব। আশা করছি তোমরা সেটি শুনবে এবং তারপরে পরবর্তী যে বিষয়গুলো আমাদের আসবে সেগুলি আমরা ধারাবাহিকভাবে সেগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের একজন শিক্ষক হিসেবে তোমাদের পাঠদান করব। যতদিন পর্যন্ত আমাদের সরাসরি ক্লাসে দেখা না হবে ততদিন আমরা অনলাইনে এই ক্লাসের সাথে তোমাদের সাথে আমার পরিচয় হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে তোমাদের সুস্থতা কামনা করছি এবং তোমরা মনোযোগ সহকারে এটি শুনবে, এই প্রত্যাশা রেখেই আজকে আলোচনা শুরু করছি। প্রথমে একটু বলে নিই যে তোমাদের ইতিমধ্যেই কলেজে ভর্তির পরে তোমাদের একটা বুক লিস্ট দেওয়া হয়েছিল। সেই বুক লিস্ট থেকে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বইপত্র সংগ্রহ করেছ এবং আমাদের পৌরনীতি ও সুশাসনের জন্য কিন্তু একটা বিষয় দেওয়া হয়েছিল, বইয়ের নাম, লেখকের নাম দেওয়া হয়েছিল, তোমরা নিশ্চয়ই সেটা কিনেছ। তো আমি আজকের তোমাদের আলোচনা শুরু করার পূর্বে একটু তোমরা দেখো যে ভর্তির সময় তোমরা এই যে আমাদের কলেজের যে কলেজ সংক্রান্ত বিভিন্ন তথ্য, এই একাডেমিক ক্যালেন্ডার, এটা তোমরা সবাই নিশ্চয়ই পেয়েছো এটা, এবং এটা তোমরা দেখেছো আর কি, এবং এটা দেখার মাধ্যমে আমাদের কলেজের সার্বিক যে বিষয়টা সেটি সম্পর্কে তোমরা অবগত হয়েছো। এখন এই যে তোমাদের দেওয়া হলো এই একাডেমিক ক্যালেন্ডারের 13 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে, 13 নম্বর পৃষ্ঠার উপরে প্রথমেই আমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ে উল্লেখ করা হয়েছে। তো এখানে একাদশ শ্রেণীর জন্য অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা আলাদাভাবে সিলেবাস ভাগ করা হয়েছে। যদিও বার্ষিক পরীক্ষায় 9 নম্বর অধ্যায়টা এখানে মিসিং হয়েছে, আমি তোমরা লিখে নিও যে বার্ষিক পরীক্ষায় 9 নম্বর অধ্যায়টা যোগ হবে। তো আমরা অর্ধবার্ষিক অর্থাৎ প্রথম অংশে আমরা যে বিষয়গুলো এখানে আলোচনা করব সেই অধ্যায়গুলো হলো 1 নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়। অর্থাৎ আমরা আমাদের প্রথম বর্ষের প্রথম অংশে অর্থাৎ অর্ধবার্ষিক একটা পরীক্ষা হবে, হাফ ইয়ারলি পরীক্ষা। সেই পরীক্ষার পূর্বে আমরা যে 5টি অধ্যায় পড়বো, সেই 5টি অধ্যায় হচ্ছে এখানে লেখা আছে যে এই 5টি অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, আর হচ্ছে সপ্তম অধ্যায়, পঞ্চম অধ্যায়। অর্থাৎ প্রথম, তারপরে হবে দ্বিতীয়, আর আছে তৃতীয়, পঞ্চম এবং সপ্তম। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, এই যে 5টি অধ্যায় আমরা প্রথম বর্ষে তোমাদের পড়ানো হবে এবং তোমরা এখান থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র আসবে। আর এই যে 5টি অধ্যায় আমরা পড়াবো এখন, এই আমাদের তার আগে আমাদের বই সম্পর্কে একটু বলি। আমাদের বইতে মোট অধ্যায় রয়েছে প্রথম বর্ষে 10টি। অবশ্য দ্বিতীয় বর্ষে 10টি অধ্যায় পড়ানো হবে। পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রে অধ্যায় হলো 10টি। তার মধ্যে আমরা প্রথম বর্ষে অর্থাৎ প্রথম বর্ষের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায় আমরা 5টি অধ্যায় পড়াবো, 1, 2, 3, 5 এবং 7, এই কটি অধ্যায় পড়া হবে। তোমরা এখান থেকে প্রশ্নপত্র পাবে। এখন আমি আমাদের কি কি আছে টোটাল 10টি অধ্যায় সম্পর্কে যদি আমরা একটু দেখি, তোমরা একটু এই বোর্ডের দিকে একটু নজর দাও, দেখবে যে প্রথমে যেটি আছে
সুশাসন, পরিণতি ও সুশাসন পরিচিতি। প্রথম অধ্যায়ের নাম হলো পরিণতি ও সুশাসন পরিচিতি। 2 নম্বর অধ্যায় সুশাসন, আলাদাভাবে শুধু একটি সুশাসন। 3 নম্বরে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। 4 নম্বরে ই গভর্নেন্স ও সুশাসন, ই গভর্নেন্স ও সুশাসন। 5 নম্বরে অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। 6 নম্বরে রয়েছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। 7 নম্বরে সরকার কাঠামো। 8 নম্বরে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। 9 নম্বরে জনসেবা ও আমলাতন্ত্র। এবং 10 নম্বরে দেশপ্রেম ও জাতীয়তা। এই 10টি চ্যাপ্টার দিয়ে আমাদের প্রথম বর্ষের যে অর্থাৎ একাদশ শ্রেণীর যে পরিণতি সুশাসন বইটি সেটি সাজানো হয়েছে। তো এখন আমরা তাহলে পরিণতি সুশাসনটা কি আমরা প্রথম অধ্যায় থেকে তাহলে শুরু করব, যে আমরা পরিণতি সুশাসন প্রথম অধ্যায় থেকে যদি আমরা আলোচনা করি। তার আগে এই দীর্ঘদিন ধরে, বিশেষ করে 3 মাস তো অলরেডি পিছিয়ে গেছে তোমাদের একাডেমিক সময়, এই সময়টা তোমাদের পুষিয়ে নিতে হবে। এবং একটা প্যান্ডামিক সিচুয়েশনে আমরা পার করছি অলরেডি এখনও। তো সেই সময় আমাদের মনোবল রাখতে হবে। দীর্ঘদিন পরে হলো তোমরা আবার পড়াশোনার মধ্যে আসতে পেরেছো। এজন্য তোমাদের সামনে যে অভিজ্ঞতাটি হচ্ছে, অর্থাৎ একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু তোমরা এখনও কলেজে সেভাবে আসতে পারছো না। এই যে নতুন একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণী শিক্ষক তোমাদের ক্লাসে যে বিষয়গুলো বলবে সেই বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পাঠ্য বই অবশ্যই কালেকশন করবে, দ্রুত কালেকশন করে তোমরা সেখান থেকে অবশ্যই দ্রুত পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োগ করবে। তাহলে আমার মনে হয় এখান থেকে আমরা সামনের দিকে এগোতে সহজ হবে বলে আমি মনে করছি। যাই হোক, আমাদের প্রথম যে বিষয়টা আমি আলোচনায় আনছি সেটি হলো আমাদের পরিণতি ও সুশাসনের যে বিষয়টি। অর্থাৎ আমরা এই আলোচনায় যেতে গেলে আমাদের একটু স্বাভাবিক কথা বলতে হয়। সেটি হলো মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করছে সুপ্রাচীনকাল থেকে, এবং সেই সমাজবদ্ধ ভাবে বসবাস করতে গিয়ে মানুষের মধ্যে কিছু স্বাভাবিক চেতনা জাগ্রত হয়। যে চেতনার একটি হচ্ছে রাজনৈতিক চেতনা, অর্থাৎ মানুষ যে ভালো মন্দ, তারপরে তার বেঁচে থাকার অধিকার কী আছে, তার কী কী কর্তব্য, সমাজের সাথে তার কী লেনদেন, এই বিষয়গুলোকে যখন সে ভালোভাবে বুঝতে পারবে, এগুলো যখন সে বাস্তবায়ন করতে চাইবে, তখন সেটি আসলে হয়ে যাবে তার রাজনৈতিক চেতনা। অর্থাৎ সে রাজনৈতিকভাবে সে বুঝতে পারে যে এইখানে আমি বসবাস করার জন্য আমার কি অধিকার আছে বা আমি কি করতে চাই। এই চিন্তা করে সে কিন্তু একটা রাজনৈতিক জীব। অর্থাৎ এই সমাজের মধ্যে আসার পরে একটা পর্যায়ে সমাজ থেকে আস্তে আস্তে বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন পর্যায়ে পেরিয়ে আজকে একটি রাষ্ট্রের ধারণার মধ্যে আমরা এসেছি। এবং এই যে আধুনিক যুগে এখন বর্তমানে রাষ্ট্রকে বলা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। এখন প্রত্যেকটি রাষ্ট্র জনকল্যাণে কাজ করে। বাংলাদেশ একটি রাষ্ট্র, এবং এরকম পৃথিবীতে প্রায় 200-র উপরে রাষ্ট্র রয়েছে। তো এই রাষ্ট্রগুলো প্রত্যেকটি এখন বলা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্র জনকল্যাণে, জনগণের জন্য কাজ করে। রাষ্ট্রের সামনে একটি কল্যাণকামী চিন্তা থাকে, এবং জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের যে প্রতিনিধিত্বকারী সরকার, তার কাছ থেকে সে তার যে সমস্যা সেগুলো সমাধান পেয়ে থাকে। এভাবে একটি বর্তমানে কল্যাণকামী রাষ্ট্র তৈরি হয়েছে। এবং মানুষ যে সমাজে বসবাস করে তার প্রমাণ এই জন্য যে আমরা এখনও সমাজবদ্ধভাবে বসবাস করি, এক জায়গায় বসবাস করি। যেমন বাংলা ভাষাভাষী আমরা যারা রয়েছে তারা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া এই দিকেই বসবাস করছে। বাংলাদেশে, ভারতের পশ্চিমবঙ্গে এবং আসাম এই অঞ্চলে বলতে গেলে আমরা বাংলা ভাষাভাষী এরকম। অর্থাৎ ভাষাগত দিক থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে একটা জায়গায় বসবাস করছে, সমাজ তৈরি করেছে। এরপর মানুষ রাষ্ট্রের ধারণায় এসেছে, এবং রাষ্ট্রের ধারণা থেকে মানুষ আস্তে আস্তে তার একটি সুশৃঙ্খল একটি ব্যবস্থার মধ্যে আসতে শুরু করেছে। এখন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়, তিনি বলেছেন যে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে এবং মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। যদি মানুষ সমাজে বসবাস না করে তাহলে বুঝতে হবে সে হয় পশু, না হয় দেবতা। অর্থাৎ যে পশু, তার মধ্যে পশুত্ব রয়েছে, তার মধ্যে মানুষের মধ্যে মানবিক ধারণাগুলো নাই, যে কারণে সে কিন্তু ভালো মন্দ এটা যাচাই করতে পারে না। অর্থাৎ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে সে তার নিজের বিচার বুদ্ধি জ্ঞান বিবেক এগুলো দিয়ে সে সমাজের মধ্যে একটু নতুন কিছু করার চেষ্টা করে, এবং সে শ্রেষ্ঠত্বে পৌঁছে গেছে। অন্যান্য অনেক প্রাণী পৃথিবীতে রয়েছে, কিন্তু মানুষই হলো শ্রেষ্ঠ, যে কি করতে পেরেছে তার এই বিচার বিশ্লেষণ বুদ্ধি, এই চিন্তা বিবেক এগুলো দিয়ে, জ্ঞান দিয়ে সে সবার ঊর্ধ্বে উঠতে পেরেছে। এই জন্য মানুষ সমাজে বসবাস করে। এখন যদি এরকম পশু তো সমাজে বসবাস করে, কিন্তু পশু যদি যে আছে সে যদি তার বিচার বুদ্ধির ক্ষমতা নাই, এই জন্য বলা হচ্ছে মানুষ আর পশুর মধ্যে এখানে পার্থক্য, প্রাণীর মধ্যে, পশুর মধ্যে। যাই হোক, আর বলছে না হয় দেবতা, অর্থাৎ দেবতা যিনি আসছেন তিনি একজন ধর্মের জন্য
সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত কোনো বিশেষ ব্যক্তি, যার উদ্দেশ্য হলো সুন্দর সুন্দর জিনিস সমাজের মধ্যে বাস্তবায়ন করা এবং মানুষের কাছ থেকে রেখে দেওয়া। তিনি কিন্তু এই সাধারণ মানুষের মতো বিচার বুদ্ধিজ্ঞান সম্পন্ন নয়, তার একটু ঊর্ধ্বে আছেন তিনি। সেজন্য তিনি কি করবেন, এই যে পৃথিবী কেমন চলছে, মানুষ কীভাবে বাঁচলো, এইসব বিষয় কিন্তু তার চিন্তা যতটা থাকবে, তার চেয়ে আধ্যাত্মিক চিন্তা, সৃষ্টিকর্তার কল্যাণের কাছ থেকে এসে সে মানুষের কল্যাণে সেই চিন্তা করবে। সেজন্য বলা হচ্ছে মানুষ হয় পশু, না হয় দেবতা। সে কি করবে, সে সমাজবদ্ধভাবে বসবাস করার চিন্তা তার মধ্যে না, তার মধ্যে স্পিরিচুয়াল কিছু বিষয়, আধ্যাত্মিক কিছু বিষয় থাকবে সেগুলো। এই জন্য বলা হচ্ছে এই কথা। যাই হোক, এরপরে আমরা দেখে যেতে পৌরনীতি বিষয়তে সমাজবদ্ধ মানুষ বসবাস করতে গিয়ে তাদের যে বিভিন্ন সমস্যা সমাধান করতে হয়, এই সমস্যা সমাধান করার জন্য যে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে, সেই রাষ্ট্রের যে নাগরিক, সে নাগরিকদের নিয়ে আলোচনাই হচ্ছে আমাদের পৌরনীতির মূল অর্থ। এখন সমাজের একজন মানুষকে আমরা বলছি সদস্য, কিন্তু পৌরনীতির ভাষায় রাষ্ট্রের বসবাসকারী মানুষকে বলা হচ্ছে নাগরিক। আমাদের পরিচয় হচ্ছে রাষ্ট্রের অন্তর্গত যে আমরা যে জনগণ, সে জনগণকে আসলে রাষ্ট্রীয় ভাষায় বলা হয় নাগরিক। পৌরনীতির ভাষায় এটাকে বলা হচ্ছে নাগরিক। তো নাগরিক, তার যে নাগরিক পরিচয়, অর্থাৎ সে রাষ্ট্রের মধ্যে বসবাস করছে, নাগরিক, রাষ্ট্রের তার অধিবাসী, তার একজন সদস্য রাষ্ট্রের, এবং সেই হিসাবে সেই রাষ্ট্র থেকে কিছু প্রাপ্তি তার রয়েছে, পাশাপাশি রাষ্ট্রকেও তার দেওয়ার কিছু রয়েছে। এখন এই বিষয়টা সামনে নিয়ে আমরা বলতে পারি যে পৌরনীতি তাহলে কি করছে, নাগরিকদের জীবন নিয়ে আলোচনা করে, অর্থাৎ নাগরিক সে কি করবে, তার কি কাজ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। সেক্ষেত্রে পৌরনীতি তাহলে কাকে বলে, আমরা যদি এখন বলি যে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন আচরণ নিয়ে যে বিষয় আলোচনা করছে, সেটি হচ্ছে পৌরনীতি। একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী যিনি পৌরনীতির সংজ্ঞা দিয়েছেন, তার একটি সংজ্ঞা দিয়ে আমরা বলি যে হোয়াইট, তিনি ভালো সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে নাগরিকতার সাথে জড়িত, অর্থাৎ একজন নাগরিক তার সকল কিছু জড়িত বিষয়, যে বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে পৌরনীতি। নাগরিকতা জড়িত সকল প্রশ্ন যে বিষয়ের মধ্যে আছে এবং সেখান থেকে উত্তর পাওয়া যায়, সেটি হচ্ছে পৌরনীতি। তিনি আরো বলেছেন যে এর মধ্যে দিয়ে পৌরনীতির মাধ্যমে একটি নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক সমস্ত সমস্যা সমাধানের মাধ্যমে যে বিষয়টি গড়ে ওঠে, সেটি হচ্ছে তার পৌরনীতির বিষয়বস্তু। সেটি হলো পৌরনীতি। এখন আমরা দেখি তাহলে আমাদের পৌরনীতির মধ্যে কি কি থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৌরনীতি থাকতে পারে যে নাগরিক পৌরনীতি। তাহলে আমরা এই যে পৌরনীতির ধারণা প্রথমে শুরু হয়েছিল প্রাচীন গ্রিসে, যে রাষ্ট্রটি রয়েছে গ্রিস, ইউরোপে, সেই রাষ্ট্রে প্রথমে প্রাচীন গ্রিসে নাগরিকের ধারণা, বা সেখানে ছোট ছোট রাষ্ট্রকে বলা হতো নগর রাষ্ট্র, এবং তার যে নাগরিক তাদেরকে বলা হতো নাগরিক। এই অধিবাসীদেরকে বলা হতো নাগরিক। সেখানে ছোট ছোট নগর রাষ্ট্র তৈরি করে জনগণ প্রত্যক্ষভাবে শাসন করতো। কিন্তু বর্তমানে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, জনসংখ্যা এবং রাষ্ট্রের ধারণাও পরিবর্তন হয়েছে, যে কারণে এখন কিন্তু আর প্রত্যক্ষ শাসন পদ্ধতি আর নাই, এখন পরোক্ষ। আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে থাকি। আমরা জনগণ বা নাগরিকরা আমাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করি এবং তিনি আমাদের পক্ষ থেকে কাজ করেন। এভাবে কিন্তু এখন পৃথিবীতে আসলে এই পরোক্ষ শাসন পদ্ধতি বা পরোক্ষ রাষ্ট্র ব্যবস্থা যে গড়ে উঠেছে, সেটি প্রাচীন গ্রিসে প্রথম তৈরি হয়েছিল। সেই প্রাচীন গ্রিসে মোটামুটি সকলকে নাগরিক, সেখানে শুধুমাত্র যারা শাসন কার্যে অংশ নিত তাদেরকে নাগরিক বলা হতো, কিন্তু বর্তমানে দেশের প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে নাগরিক। এখন আমরা তাহলে দেখি যে পৌরনীতি এই মধ্যে কি কি আছে। পৌরনীতির মধ্যে আমরা এখানে বোর্ডেই দেখি যে পৌরনীতি, আমাদের যে বিষয় সেটা হলো পৌরনীতি। এই পৌরনীতির মধ্যে কি আছে, সুশাসনদের সাথে আমরা পরে যোগ করছি, আপাতত আমরা করছি পৌরনীতির মধ্যে কি আছে। প্রথমে আছে নাগরিক। এই আমরা বাম পাশে দেখি কি আছে, দেখো নাগরিক, আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে নাগরিক। নাগরিকের প্রথম বিষয় হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। একজন নাগরিক রাষ্ট্রের মধ্যে থেকে কি অধিকার ভোগ করবে, কথা বলার স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, সম্পদ গ্রহণের স্বাধীনতা, চাকরি পাওয়ার স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা, এই যে বিভিন্ন রকমের স্বাধীনতা, এই স্বাধীনতা হচ্ছে নাগরিকের অধিকার। এটা কে দিবে, রাষ্ট্র দিবে। আর একটা হচ্ছে তার কর্তব্য। এখন আমি শুধু পরবর্তী অধিকারের পাশাপাশি এমনি কথা চলে আসে সেটা কর্তব্য। কর্তব্য তাহলে কি, যে আমি রাষ্ট্র থেকে সমস্ত কিছু আমরা চাচ্ছি আমার অধিকার হিসাবে, কিন্তু রাষ্ট্রকে আমার কিছু ফেরত দেওয়া দরকার। সেটা কোনটা, প্রথমত রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রকে স্বীকার করা, তারপর রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের নাগরিক হিসেবে তার যে রাষ্ট্রের যে ট্যাক্স দেওয়া, অর্থাৎ ট্যাক্স বা অন্যান্য যে সমস্ত সেবা পাওয়ার জন্য যে ফি দেওয়া, সেগুলো দেওয়া, এবং সর্বোপরি রাষ্ট্রের উন্নতিতে সহযোগিতা করা, এটি হচ্ছে নাগরিকের কর্তব্য। তারপর আছে এই যে আমরা আলোচনা করলাম একটু আগে যে নাগরিকের এই যে কি কি আছে, অতীত,
পিছনের নাগরিকরা কি করেছে, এই যে প্রাচীন গ্রীসে কি ঘটেছিল সেখান থেকে আমরা আলোচনা করি। আমাদের বর্তমান যে রাষ্ট্র, সেই বর্তমান রাষ্ট্রগুলোর নাগরিকদের কি অবস্থা সেটা আলোচনা করছি। তারপর হচ্ছে ভবিষ্যতে যে কি কি ঘটতে পারে সেই বিষয়গুলোর আলোচনা, অর্থাৎ নাগরিকের অতীত, বর্তমানে, ভবিষ্যৎ সবকিছু হলো পরিণতি নিয়ে মধ্যে পরিণতি। তারপর হচ্ছে নাগরিকের কি আছে স্থানীয়, অর্থাৎ স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সব পরিমণ্ডলে একটা রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক, সেটি হলো আন্তর্জাতিক বিষয়। অর্থাৎ একটা গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের যে পুরা রাষ্ট্র মিলিয়ে সেটা হলো জাতীয়, এবং একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সেটা হলো স্থানীয়। এই বিষয়গুলো নিয়ে পরিণতি আলোচনা করে। আর একটা বিষয় হচ্ছে নগর রাষ্ট্র, সেই প্রাচীনের যে নগর রাষ্ট্র, নগর রাষ্ট্রের মধ্যে কি কি ছিল, সেখানে ছিল রাষ্ট্র ছিল, নগর রাষ্ট্রের মাধ্যমে আস্তে আস্তে আসছে হচ্ছে রাষ্ট্রের ধারণা। তারপর আসে আন্তর্জাতিক মানবতা, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ আমরা এক, আমরা সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করবো, প্রত্যেকে একে অপরের প্রতি আমরা সহযোগিতামূলক কাজ করবো। সেটি হচ্ছে মূলত বলা হয়েছে যে রাষ্ট্রের সেটি হলো আন্তর্জাতিক মানবতা, অর্থাৎ মানুষের জন্য কোনো রকম ঘৃণা বিদ্বেষ এরকম কোনো কিছু থাকবে না, সবকিছু একটা সুন্দর একটা পৃথিবী, সেই সুন্দর পৃথিবীর জন্য এটা বলা হচ্ছে এই বিষয়টি আর কি। এর পরবর্তী আমরা বসে বলতে এখন এই পৌরনীতির কি কি অংশ আছে, পৌরনীতির বিষয়বস্তু কি, পৌরনীতি কি কি নিয়ে আলোচনা করে, এবং পৌরনীতির মূল কোন কোন জায়গার মধ্যে পৌরনীতি কথা বলে, সেই বিষয়টি আমরা একটু কথা বলি। সরকার পৌরনীতি কি বলে, এখানে রাষ্ট্র নিয়ে কথা বলে। পরিণতির প্রথম হচ্ছে রাষ্ট্র এবং তারপর হচ্ছে নাগরিক, রাষ্ট্র তার নাগরিক। তারপরে সরকার, রাষ্ট্র পরিচালনা করতে আগে সরকার, সেটি নিয়ে আলোচনা করে। আর করে ক্ষমতা পৃথকীকরণ, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা এক জায়গায় থাকবে না, ক্ষমতা বিভিন্ন জায়গায় ভাগ করা থাকবে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মধ্যে ক্ষমতা আলাদা করে দেওয়া, প্রত্যেকে ক্ষমতা দেওয়া, এই ক্ষমতাকে বলা ক্ষমতা পৃথকীকরণ, মানে আলাদা করে দেওয়া ক্ষমতা। তারপর হচ্ছে মানবতা ও মানবাধিকার, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা। তারপরে তার মানবতা কি হবে, সেই জন্য মানুষের হিংস্র না হয়, প্রত্যেকটা মানুষকে ভালোবাসে, প্রত্যেকটা জাতিকে ভালোবাসবে, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মানবতা, এবং তার যে মানবাধিকার, তার জন্য বিনা বিচারে কোনো কিছু সমস্যা না হয়, তাকে যেন অন্যায়ভাবে কোনো কিছু অধিকার খর্ব করা না হয়, এগুলো হচ্ছে মানবাধিকার। তারপর হচ্ছে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা হলো জাতিসংঘ, আমরা বাংলাদেশও তার সদস্য। এই জাতিসংঘ এবং অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা আছে তারা কি কি কাজ করে, সেই বিষয়গুলোও কিন্তু পরিণতি আলোচনা করে, এগুলো তার বিষয়বস্তু। নাগরিকের অধিকার ও কর্তব্য, যেটা আগেই বললাম যে নাগরিক তার কি কি অধিকার এবং কর্তব্য, সেগুলো পরিণতির আলোচ্য বিষয়, পরিণতির মধ্যে সেগুলো রয়েছে। তারপর আছে সংবিধান, সংবিধানকে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মূল যে বিষয়গুলো লাগে, যে আইন লাগে, সেটি বলা হয় সংবিধান। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য মূল আইন, মূল দলিল, অর্থাৎ সেই আইনের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে পরিণতির আলোচ্য বিষয় এবং পরিধির মধ্যে, বিষয়ের মধ্যে রয়েছে। তারপর সরকার কাঠামো, সরকার কাঠামো কোনটা, যে একটি রাষ্ট্রের সরকার কাঠামো, যে সরকারটা কেমন, সে সরকারটাকে এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়, সরকারটা দেখতে কেমন। যেমন বাংলাদেশের সরকার এক কেন্দ্রিক, শুধুমাত্র সারা বাংলাদেশকে 300টি আসনে ভাগ করে নির্বাচন করা হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত, সেখানে কিন্তু কেন্দ্র আছে এবং প্রদেশ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি প্রদেশে ভাগ করা এবং কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার। ভারতে যেমন 28টি প্রদেশে ভাগ করা, একটা সেখানে আরেকটা সরকার। এই যে দুই ধরনের, অর্থাৎ সরকারটা কোন ধরনের কাঠামোর মধ্যে তৈরি হবে, কোন ধরনের ফরমেশনে সরকার তৈরি হবে সেটি। আর প্লাস আইন, কোন আইনের উপরে নির্ভর করে সরকার চলবে, রাষ্ট্র কোন আইনের বলে মানুষ জনগণকে সেবা দিবে, অর্থাৎ জনগণ খারাপ কাজ করলে তার কোন আইনের বলে তার শাস্তি হবে, অথবা কোন কোন আইন দিয়ে সরকাররা পরিচালনা হবে, প্রশাসন পরিচালনা হবে, সেগুলোর মধ্যে আছে। তারপর সরকার পদ্ধতি, এখানে আগে বললাম সরকার কাঠামো, এখন সরকার পদ্ধতি। সরকার পদ্ধতি হচ্ছে যে আমরা বলি গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, রাজতন্ত্র, এই যে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাকে বলা হচ্ছে সরকার পদ্ধতি। তা আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের এখানে রয়েছে গণতন্ত্র, যেমন সৌদি আরবে রয়েছে রাজতন্ত্র, চীনে রয়েছে সমাজতন্ত্র, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্যবস্থা, সেটিকে বলা হচ্ছে সরকার পদ্ধতি। তারপরে বলা হচ্ছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, অর্থাৎ একজন নাগরিক বা রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে, সেটি হচ্ছে পরিণতি আলোচনার বিষয়বস্তু। এরপর হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্র পরিচালনা করতে গেলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দরকার পড়ে। সেই যে বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠান, সেই সরকারি প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে তার বিষয়ে জানা বা সেই সম্পর্কে ধারণা লাভ করার জন্য পরিণতি, এইগুলো পরিণতির আলোচনার বিষয়। তারপর হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য, আগেই বললাম যে নাগরিক কিভাবে তার অধিকার ভোগ করবে এবং সে তার কি কর্তব্য পালন করবে। তো এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক প্রথম আলোচনার মধ্যে আমি এটা একটু বলছি। পরবর্তী আমরা আসবো আমাদের পরিণতিকে, কেন আমরা পরিণতি পড়বো, সে বিষয়গুলো আমরা পরবর্তী আলোচনা করছি। আপাতত এখানেই শেষ করছি।